হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি সুব্রত মণ্ডল, আর আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর একটি কবিতা, যা হচ্ছে দ্য ব্যাঙ্গেল সেলার্স, যেটি লিখেছেন সরোজিনী নাইডু। তোমরা প্রায় সকলেই অবগত যে 2024-25 এই শিক্ষাবর্ষ থেকে আমাদের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নের আমূল পরিবর্তন ঘটেছে। তো সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের ক্লাস 11-তে মোট দুখানা সেমিস্টার রয়েছে। তো ফার্স্ট সেমিস্টারে মোট 3টে কবিতা রয়েছে এবং এই ফার্স্ট সেমিস্টারে কিন্তু মোট 40 নম্বরের এমসিকিউ টাইপ কোশ্চেন পড়বে। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই প্রত্যেকটা কবিতা বা প্রত্যেকটা প্রোজকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের জানতে হবে। তো আমাদের এই কবিতা এই দ্য ব্যাঙ্গেল সেলার্স যাওয়ার আগে একটু আমরা দেখে নেব আমাদের কবি সরোজিনী নাইডু সম্বন্ধে। দেখো ফার্স্ট কী লেখা রয়েছে যে সরোজিনী নাইডু ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য রিনাউন্ড মডার্ন পোয়েট অফ ইন্ডিয়ান লিটারেচার। উনি ছিলেন আধুনিক ভারতীয় সাহিত্যের একজন বিখ্যাত কবি। সি ওয়াজ কল্ড দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, তাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া তাকে বলা হতো। সি পার্টিসিপেটেড ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট, তিনি ভারতের যে স্বাধীনতা সংগ্রাম সেখানে তিনি যোগদান করেছিলেন। এবং সি ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয় যে কংগ্রেস দল সেখানে 1925 সালে তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন ফার্স্ট ফিমেল গভর্নর অফ ইন্ডিয়া এবং তিনি ছিলেন উত্তরপ্রদেশের ফার্স্ট ফিমেল গভর্নর। সি স্টার্টেড হার পোয়েটিক কেরিয়ার অ্যাট দ্য এজ অফ 13, মাত্র 13 বছর বয়সেতে তিনি তার পোয়েট্রিক যে কেরিয়ার, তার যে সাহিত্য জীবন তিনি সূচনা করেছিলেন। এবং তিনি সূচনা করেছিলেন এটি কবিতা যার নাম হচ্ছে দ্য লেডি অফ দ্য লেক দিয়ে। তার কিছু বিখ্যাত যে কাজ ওয়ার্ক তা হলো দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, এক্সট্যাসি, দ্য বার্ড অফ টাইম, দ্য ব্রোকেন উইন্ড, নল অ্যান্ড দময়ন্তী এটসেট্রা। এবং দেখো সবথেকে যে বেশি ইম্পর্টেন্ট যেটি তা হচ্ছে যে আমাদের এই যে প্রেজেন্ট যে কবিতা বা পোয়েমটা দ্য ব্যাঙ্গেল সেলার, তা কিন্তু নেওয়া হয়েছে তার একটি কবিতা সংকলন যার নাম হচ্ছে দ্য বার্ড অফ টাইম থেকে। এখানে তোমাদেরকে অবশ্যই নোট ডাউন করতে হবে যে আমাদের এই বর্তমান যে কবিতা দ্য ব্যাঙ্গেল সেলার তার কোন কবিতা সংকলন থেকে নেওয়া হয়েছে, তা অবশ্যই লিখবো আমরা দ্য বার্ড অফ টাইম। এবার দেখো আমরা দেখে নেব যে আমাদের যে কবিতা সম্বন্ধে কবিতার যে টাইটেলটা অর্থাৎ ব্যাঙ্গেল সেলার কথার অর্থ কী। দেখো ব্যাঙ্গেল মানে কী জানি আমরা, ব্যাঙ্গেল কথার অর্থ হচ্ছে চুড়ি, আর সেলার মানে কি না বিক্রেতা অর্থাৎ চুড়ি বিক্রেতা। তাহলে বলতে পারি আমরা যে ব্যাঙ্গেল সেলার্স আর দোজ হু সেল ব্যাঙ্গেলস, তাই না, অর্থাৎ যারা চুড়ি বিক্রি করে বিভিন্ন মেলায় গিয়ে, তাই তো। এবার দেখো এই কবিতায় মোট 24খানা লাইন রয়েছে এবং সেই 24খানা লাইনকে মোট 4টে ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা মোট 4টে স্ট্যান্জা রয়েছে। প্রত্যেকটা স্ট্যান্জাতে মোট 6খানা করে লাইন দেওয়া রয়েছে এবং এই 6খানা লাইনের যে অংশ তাকে বলা হয় সেস্টেট। কী বলা হয়? সেস্টেট, ACSTET। এবং 8 লাইনের যদি অংশ হয় সেই 8 লাইনের অংশকে বলা হয় অক্টেভ। আবার যদি দেখা যায় যে 4 লাইনের অংশ রয়েছে তাকে বলা হয় কোয়াট্রেন, আর 2 লাইনের যে অংশ তাকে বলা হয় কাপলেট। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এই কবিতায় মোট 4টে স্ট্যান্জা রয়েছে এবং প্রত্যেকটা স্ট্যান্জায় মোট 6খানা করে লাইন রয়েছে। ঠিক আছে, আর এই কবিতার যে থিম তা হচ্ছে ডিফারেন্ট স্টেজ অফ উইমেন, অর্থাৎ ভারতীয় যে মহিলাদের যে বিভিন্ন যে পর্যায়, অর্থাৎ সেই পর্যায়ের মোট 3টি রূপ তিনি এখানে উল্লেখ করছেন। এক হচ্ছে মেইডেন, অর্থাৎ বিবাহিত জীবনের আগের যে অবস্থা যখন তারা কারো কন্যা, ডটার কারো হয়তো, ঠিক আছে, সেই যে সময়টা অর্থাৎ যখন তারা মেইডেন ছিল সেই সময়টা। পরে হচ্ছে ইয়ং ব্রাইড, যখন তারা জাস্ট বিয়ে করছেন অর্থাৎ সেই সময়টাকে। এবং পরবর্তীকালে আসছে মিডিল এজড ওম্যান, অর্থাৎ যখন তারা মধ্যবয়স্ক কোনো মহিলা হচ্ছে। অর্থাৎ মহিলাদের যে 3 রকম পর্যায়ের কথা তিনি তার কবিতায় তুলে ধরছেন এবং সেটাই আমরা দেখব আমাদের বর্তমান কবিতা দ্য ব্যাঙ্গেল সেলারের মধ্যে। তো চলো এবারে আমরা প্রবেশ করি আমাদের মূল কবিতার মধ্যে। দেখো ফার্স্ট কী লেখা রয়েছে, Bangle sellers are we who bear our shining loads to the temple fair. Who will buy these delicate, bright, rainbow-tinted circles of light? Lustrous token of radiant lives for happy daughters and happy wives. তো এই যে ফার্স্ট 6 লাইন আমরা দেখলাম যা হচ্ছে এই কবিতার প্রথম স্ট্যান্জা। আমি এর আগেই বলেছিলাম যে প্রত্যেকটা লাইনে কিছু রাইম স্কিম রয়েছে, অর্থাৎ এই কবিতা একটা নির্দিষ্ট ছন্দ মিলিয়ে চলছে। যেমন দেখো প্রথম যে লাইন রয়েছে বিয়ার, তার সঙ্গে সেকেন্ড লাইনের যে পরের লাস্ট ওয়ার্ড ফেয়ার, অর্থাৎ বিয়ার আর ফেয়ার। ঠিক দেখো পরে দেখো ব্রাইট লাইট, লাইভস ওয়াইভস, এটা মিল পাচ্ছি না আমরা।
তাহলে এই বিয়ারের সঙ্গে ফেয়ারের মিল রয়েছে। যদি বিয়ারকে আমরা এ ধরি তাহলে ফেয়ারও হবে অবশ্যই এ। এবার দেখো ব্রাইট আছে আর লাইট আছে। এই ব্রাইট এবং লাইট কিন্তু কোনোভাবেই প্রথম যে দু লাইন বিয়ার এবং ফেয়ারের সঙ্গে কোনো রকম মিল রাখছে না। সেক্ষেত্রে অবশ্যই যদি বিয়ার আর ফেয়ার এ এ হয় তাহলে অবশ্যই ব্রাইট আর লাইটকে আমরা করব বি বি। ঠিক একই রকমভাবে দেখো যে লাইভস আর ওয়াইফসের সঙ্গে প্রথম 4 লাইনের কোনো মিল নেই। সেক্ষেত্রে অবশ্যই আমরা যদি লাইভসকে আমরা সি ধরি তাহলে ওয়াইফসও হবে সি। তাহলে আমাদের রাইম স্কিম হলো কি না এ এ বি বি সি সি। তো চলো এবার আমরা দেখে নিই আমাদের কবিতার যে বিভিন্ন অর্থগুলোকে। অর্থাৎ এই কবিতায় এখানে কবি কি বলতে চেয়েছেন, এখানে কবি ব্যক্ত করছেন যে এই কবিতার যে স্পিকার তা হচ্ছে একজন ব্যাঙ্গেল সেলার। অর্থাৎ একজন ব্যাঙ্গেল সেলার সে তার প্রসপেক্টিভ বা সম্ভাব্য সেখানে কাস্টমারকে সে খুঁজছে। অর্থাৎ যারা তার এই সমস্ত বিভিন্ন রঙের যে ব্যাঙ্গেলস কিনবে। দেখো প্রথম কি বলছে যে ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার। ব্যাঙ্গেল সেলার বা চুড়ি বিক্রেতা হলাম আমরা যারা বিয়ার অর্থাৎ বহন করি। তাহলে এখানে বিয়ার কথার অর্থ হচ্ছে অবশ্যই ক্যারি করা বা বহন করে। তাহলে এখানে স্পিকারকে না, এখানে স্পিকার হচ্ছে অবশ্যই একজন ব্যাঙ্গেল সেলার। তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে এই কবিতার স্পিকারকে, তোমরা অবশ্যই সেখানে এমসিকিউ এর টিক মারবে কোথায় না, অবশ্যই টিক মারবে যে একজন ব্যাঙ্গেল সেলারকে অর্থাৎ ওয়ান অফ দ্য ব্যাঙ্গেল সেলার্স। তাহলে একজন ব্যাঙ্গেল সেলার বলছে যে চুড়ি বিক্রেতা হলাম আমরা যারা কিনা বহন করি আওয়ার শাইনিং লোডস, আমাদের ঝকমকে চকচকে সমস্ত বোঝাগুলিকে, টু দ্য টেম্পল ফেয়ার, এবং সেই সমস্ত বোঝা আমরা বহন করে নিয়ে যাই কোনো এক মেলাতে। অর্থাৎ কোনো মন্দিরের প্রাঙ্গণে যে মেলা বসে বা মন্দিরকে কেন্দ্র করে যে সমস্ত উৎসব হয় সেখানে যে মেলা বসে সেই মেলায় আমরা আমাদের এই সমস্ত চকচকে এই সমস্ত ব্রাইট লাস্টারাস শাইনিং এই সমস্ত কি আমরা চুড়িগুলোকে আমরা নিয়ে যাই বিক্রি করার জন্য। এবার দেখো এখানে লেখা রয়েছে যে শাইনিং লোডস। এখানে কেন বলছে লোড, কেন বলছে এখানে বোঝা কেন বলছে, অর্থাৎ এখানে ভারী বা ভার কেন বলছে। আমরা জানি যে চুড়ি তো হালকা হয়, তাই না? তাহলে চুড়ি যেহেতু হালকা হয় তাহলে এখানে কেন তারা বলছেন যে শাইনিং লোডস। দেখো যদি আমরা 1 পিস বা 2 পিস চুড়ি কিনি সেখানে চুড়ি অবশ্যই হালকা হবে, কিন্তু যেহেতু এরা এ লট অফ এখানে তারা ব্যাঙ্গেলস বহন করছে তার সঙ্গে করে বিক্রি করার জন্য, সেক্ষেত্রে অবশ্যই তারা এখানে ভার বলছে, বোঝা বলছে। অর্থাৎ এই চুড়ির যে ভার নিয়ে বোঝা নিয়ে তারা যায় বিভিন্ন মেলাতে চুড়ি বিক্রি করার জন্য। তাই তারা বলছে যে ব্যাঙ্গেল সেলার বা চুড়ি বিক্রেতা হলাম যে আমরা যারা কিনা বিভিন্ন মেলায় যাই আমরা আমাদের এই সমস্ত উজ্জ্বল চকচকে এই ভার নিয়ে বা বোঝা নিয়ে। Who will buy this delicate bright rainbow tinted circles of light? দেখো এখানে 2 লাইন সম্বন্ধে লিখেছি আমি যে here the bangle sellers call out to customers advertising their wares। ওদের কি অর্থাৎ এখানে কি করছেন তারা এই সমস্ত ব্যাঙ্গেল সেলাররা তাদের সমস্ত দ্রব্য অর্থাৎ এই সমস্ত যে ব্যাঙ্গেলসগুলোকে চুড়িগুলোকে বিক্রি করার জন্য তারা তাদের ডাক ছাড়ছে। অর্থাৎ ঠিক যেভাবে কোনো ফেরিওয়ালা তাদের ডাক ছাড়ে তারা বিক্রি করার জন্য বিভিন্ন সুরে বিভিন্ন গলায় আওয়াজ করে তারা তাদের সমস্ত মালপত্র বিক্রি করে, ঠিক একই রকমভাবে এখানে এই সমস্ত ব্যাঙ্গেল সেলাররা তারা এখানে কি করছে না তাদের যে প্রসপেক্টিভ যে সমস্ত কাস্টমার রয়েছে তাই তারা ডাকছে, তাদের বলছে ঠিক এইভাবে যে কারা কিনবে এই সমস্ত ডেলিকেট এই সমস্ত ব্রাইট। তাহলে ডেলিকেট কথার অর্থ কি? ডেলিকেট মানে জানি আমরা সুস্বাদু হয়, কিন্তু এখানে কিন্তু তা সুস্বাদু নয়। এখানে ডেলিকেট কথার অর্থ হচ্ছে ভঙ্গুর অর্থাৎ ফ্রাজাইল। অর্থাৎ যেহেতু এখানে এই সমস্ত চুড়িগুলো কাঁচ দিয়ে তৈরি তাহলে অ্যাজ দ্য ব্যাঙ্গেলস আর মেড অফ গ্লাস তাই এগুলো কিন্তু দে আর ফ্রাজাইল, এগুলো খুব ভঙ্গুর হয়, এগুলো ইনফার্ম হয়। ঠিক আছে, দেখো এখানে বলেছি আমি যে ডেলিকেট কথার অর্থ কি না ব্রিটেল বা বলতে পারি ইনফার্ম। তাহলে অ্যাজ দে আর মেড অফ গ্লাস দে আর ফ্রাজাইল মানে কি যেহেতু এগুলো তৈরি হয় গ্লাস দিয়ে কাঁচ দিয়ে তাই এগুলো অবশ্যই খুবই ভঙ্গুর আর সহজে ভেঙে যায়। পরে বলছে ব্রাইট। কেন ব্রাইট বলছে? আমরা জানি ব্রাইট মানে উজ্জ্বল, যেহেতু এই সমস্ত চুড়িগুলো খুব চকচকে হয় তাই না, বিভিন্ন কালারের হয়, তাই এখানে ব্রাইট বলছেন। তাহলে ওনারা বলছেন যে কারা কিনবে এই সমস্ত ভঙ্গুর অর্থাৎ খুব অল্প আঘাতে লেগেই ভেঙে যাওয়া বা ভেঙে যাবে এমন চুড়িগুলোকে, ঠিক আছে, এই উজ্জ্বল এই সমস্ত চুড়িগুলো কারা কিনবে?
রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, এবং কি বলছে রেনবো টিন্টেড, কেন বলছেন না রেনবো টিন্টেড কথার অর্থ হচ্ছে না রেনবো কালার্ড বা মাল্টি কালার্ড, বিভিন্ন রঙের এই চুড়িগুলোকে কারা কিনবে। দেখো দিয়ে বলছে যে সার্কেলস অফ লাইট, তাহলে এখানে তিনি বলছেন যে সার্কেলস অফ লাইট তিনি কেন বলছেন, অর্থাৎ এখানে কেন এই চুড়িগুলোর সঙ্গে এই ব্যাঙ্গেলগুলোর সঙ্গে সার্কেলস অফ লাইটে তিনি কম্পেয়ার করছেন। দেখো কি বলছে যে দিস ব্যাঙ্গেলস আর কম্পেয়ার টু দ্য সার্কেলস মেড অফ লাইট, অর্থাৎ এখানে এই লাইনটাতে কবি এখানে কী করছেন না লাইট দিয়ে তৈরি বিভিন্ন সার্কেলের সঙ্গে এখানে এই ব্যাঙ্গেলের তুলনা করছেন। দ্য ফ্রেজ পয়েন্টস আউট দ্য ব্রাইট গ্লসি শেপ ব্যাঙ্গেলস, কী বলছে যে এই ফ্রেজটা এখানে অর্থাৎ এই সার্কেলস অফ লাইট এই ফ্রেজটা কী করছে না এখানে সে সমস্ত উজ্জ্বল গ্লসি শেপড এই যে ব্যাঙ্গেলের কথা তিনি তুলে ধরছেন, অর্থাৎ তিনি বলছেন যে এই সমস্ত সার্কেলস অফ লাইট বা গ্লসি শেপড বা গ্লসি কালারের এই সমস্ত ব্রাইট সার্কেলস অফ লাইটগুলোকে বা এই সমস্ত ব্যাঙ্গেলসগুলোকে কারা কিনবে। লাস্টারাস টোকেন অফ রেডিয়েন্ট লাইভস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। এবার পরবর্তী যে ওয়ার্ড পাচ্ছি তা হচ্ছে লাস্টারাস। লাস্টারাস মানে কি না বলতে পারি আমরা শাইনিং বা ব্রাইট অর্থাৎ উজ্জ্বল। তাহলে আমরা যেহেতু জানি যে এই সমস্ত ব্যাঙ্গেল কিন্তু খুব উজ্জ্বল হয়, তাহলে লাস্টারাস কথাটা এখানে ব্যবহার করা হয়েছে। পরে বলছে টোকেন কেন বলছে, টোকেন কথার অর্থ হচ্ছে সিম্বল বা প্রতীক, অর্থাৎ এই সমস্ত উজ্জ্বল যে ব্যাঙ্গেল বা চুড়িগুলো হচ্ছে কি না একটা টোকেন স্বরূপ, একটা প্রতীক স্বরূপ। কিসের প্রতীক না অফ রেডিয়েন্ট লাইভস অর্থাৎ হ্যাপি লাইভসের, অর্থাৎ যে চুড়িগুলো পরলে কিন্তু যারা প্রসপেক্টিভ কাস্টমার অর্থাৎ এই সমস্ত উইমেনগুলো বা ডটার্স বা গার্লসগুলো তারা কিন্তু খুশি হয়ে যাবে, অর্থাৎ যারা এই সমস্ত ব্যাঙ্গেলসগুলো কিনতে আসছে তারা হচ্ছে কারা কারা না হ্যাপি ডটার্স এবং হ্যাপি ওয়াইফসগুলো। যখন তারা এই সমস্ত ব্যাঙ্গেলসগুলো তাদের রিস্টে পড়বে কি করবে এইগুলো একটা টোকেন স্বরূপ কাজ করবে, অর্থাৎ কি করবে তাদের জীবনে খুশি নিয়ে আসবে। আমরা বলতে পারি কি যে এই ব্যাঙ্গেলগুলো কি করছে না আর থট টু বি এ সিম্বল, অর্থাৎ এখানে ব্যাঙ্গেলগুলোকে কিন্তু একটা সিম্বল স্বরূপ এখানে ব্যবহার হচ্ছে। কী জন্যে না ফর দেয়ার হ্যাপি অ্যান্ড প্রসপারাস লাইফ, যেগুলো ওদের মনে কী করবে না পিস নিয়ে আসবে, শান্তি নিয়ে আসবে, হ্যাপি নিয়ে আসবে, হ্যাপিনেস নিয়ে আসবে। ঠিক আছে, এইভাবে আমরা প্রথম স্ট্যান্ডায় দেখলাম যে কিভাবে এই ব্যাঙ্গেল সেলার্সরা তাদের বিভিন্ন ভয়েসের দ্বারা তারা এই সমস্ত হ্যাপি ওয়াইফস এবং হ্যাপি ডটারদেরকে তারা আকর্ষিত করছে তাদের চুড়ি বিক্রি করার জন্য। এর পরবর্তী যে তিনখানা স্ট্যান্ডা রয়েছে সেখানে আমরা দেখব যে কিভাবে নারীদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন পর্যায়েতে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের চুড়ির কালারটা বা রঙটা বদলে যাচ্ছে। তো আমাদের এই যে পরবর্তী স্ট্যান্ডা রয়েছে সেখানে আমরা দেখব যে কিভাবে অবিবাহিত নারীদের মনের আবেগের সঙ্গে তাল মিলিয়ে কিভাবে রঙের ব্যবহার এখানে করা হচ্ছে। তো দেখো কি বলছে যে সাম আর মেড ফর দ্য মেডেন্স রিস্ট সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। বলছে সাম অফ দ্য ব্যাঙ্গেলস হ্যাভ দ্য কালার অফ সিলভার অ্যান্ড ব্লু হুইচ রিজেম্বলস দ্য থিন ফগ হ্যাংস ওভার দ্য মাউন্টেন্স। কবি এখানে বলছেন যে মেডেন্সদের রিস্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কালার হচ্ছে যেমন সিলভার এবং ব্লু কালার, ঠিক যে কালারগুলো দেখা যায় কোনো মাউন্টেনের উপরেতে যে মিস্টের কালারের সঙ্গে, অর্থাৎ মাউন্টেনের উপরেতে যে কালার দেখা যায় তোমরা ক্লাস 9-এ পড়ে এসছো সে মাইল দ্য মিস্ট আপন দ্য হিল সেই কবিতাতে, সেই মাউন্টেন রেঞ্জেতে যে মিস্ট রয়েছে যে ফগ বা কুয়াশা রয়েছে তার কালার কেমন না সিলভার এবং ব্লু কালারের। তো কবি এখানে বলছেন যে এই যে মেডেনদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিছু চুড়ি আছে যাদের রং হচ্ছে সিলভার এবং ব্লু কালারের। তাহলে কবি কী বলছেন যে সাম আর মিট, এখানে মিট মানে কি না অ্যাপ্রোপ্রিয়েট, যেগুলো কি যথোপযুক্ত। কিছু চুড়ি আছে যেগুলো কিন্তু মেডেন্সের রিস্টের জন্য, রিস্ট মানে কি না হাতের কবজির জন্য, যেগুলো কিন্তু বেশ কি যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট এবং যাদের কালার কেমন না সিলভার এবং ব্লু কালারের হয়, ঠিক মাউন্টেনের মিস্টের মতো। তো কবি এখানতে এই অবিবাহিত নারীদের যে শাইনেস তাদের লজ্জার কথা তুলে ধরছেন এই দুখানা কালারের মাধ্যম দিয়ে, যা হচ্ছে সিলভার এবং ব্লু কালারের মাধ্যম দিয়ে। Some are flushed like the birds that dream on the tranquil brow of a woodland stream. কবি বলছেন যে কোনো জঙ্গলের মধ্য দিয়ে বয়ে যাওয়া কোনো নদীর যে ধাপেতে, এখানে ব্রো মানে কি ব্রো হচ্ছে স্লোপ, ধাপেতে যে সমস্ত যে ফুল জন্মায়, যে সমস্ত ফুল জন্মায় সেই ফুলের যে কুঁড়ির
সেই কুঁড়ির কেমন কালার বলছেন তিনি? বলছে ফ্লাস্ট, অর্থাৎ কেমন না পিঙ্কিশ কালার। সেই সমস্ত কুঁড়িগুলোর যেমন পিঙ্কিশ কালার হয় ঠিক সেই রকম কালারের কিছু চুড়ি আছে যেগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এই সমস্ত মেয়েদের জন্য। তো উনি এখানে বলছেন যে এই বার্ডসগুলো ড্রিম করছে, অর্থাৎ এই যে কুঁড়িগুলো যেগুলো এখনও কিন্তু ফোটেনিকো, যেগুলো এখনও তারা ড্রিম স্বপ্ন দেখছে যে প্রস্ফুটিত হওয়ার, অর্থাৎ তারা কিভাবে পরবর্তীকালে প্রস্ফুটিত হয়ে তারা সুগন্ধ ছড়াবে, তারা আরও বেশি অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে। তো সেরকমভাবে এখানে কবি তুলে ধরছেন সেই সমস্ত মেয়েদের কথা, নারীদের কথা যারা কিন্তু এখনও অল্প বয়সে রয়েছে, যারা এখনও বিবাহিত, যারা হয়নি কো। তো তাদের সেই মনের মধ্যে যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নের সেই আবেগের সঙ্গে কবি এখানে তুলনা করছেন বেশ কিছু চুড়ির রঙের সঙ্গে। তাই তিনি বলছেন যে বেশ কিছু চুড়ি রয়েছে যেগুলো উডল্যান্ড স্ট্রিমের ব্রোতে, স্লোপেতে যে সমস্ত কুঁড়ি জন্মায় সেই কুঁড়ির যে রং, যেমন কুঁড়িগুলো যেমন সতেজ হয়, ফ্রেশ হয়, যেমন পিঙ্কিশ কালার হয় সেই কালারের চুড়ির মতো। সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস। এখানে অ্যাগ্লো কথার অর্থ হচ্ছে না বার্নিং বা গ্লোয়িং, অর্থাৎ জলজলে বা ঝকমকে। ক্লিপস কথার অর্থ হচ্ছে না স্টিক্স ফাস্ট টু, অর্থাৎ আটকে থাকা। আর লিম্পিড কথার অর্থ হচ্ছে স্প্লেন্ডার, দ্যুতি বা প্রভা। তো কবি এখানে বলছেন যে সদ্য জন্মানো সবুজ পাতার স্বচ্ছতার সঙ্গে এখানে নারীদের, অবিবাহিত নারীদের তিনি মনের আবেগের তিনি তুলনা করছেন। তিনি এখানে বলছেন যে বেশ কিছু চুড়ি এই ব্যাঙ্গেল সেলার্সরা বিক্রি করছে যাদের কালারটা কেমন না সদ্য জন্মানো সবুজ পাতার মতো। ঠিক তাদের সেই সবুজ পাতার উপরেতে কোনো ডিউ ড্রপস, কোনো শিশির বিন্দু পড়লে যেমন দেখতে লাগে, যেমন ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ দেখতে লাগে, ঠিক তেমন কিছু চুড়ি এই ব্যাঙ্গেল সেলার্সরা এখানে বিক্রি করছে। দেখো সেখানে লেখা রয়েছে যে বাই দিস লাইন্স দ্য পোয়েট মিনস টু সে, এই দুখানা লাইনের মাধ্যম দিয়ে এখানে কবি বলতে চেয়েছেন যে দ্যাট দেয়ার আর সাম ব্যাঙ্গেলস, বেশ কিছু চুড়ি রয়েছে, হুইচ আর কম্পেয়ার, যেগুলোকে তুলনা করা হয়েছে টু দ্য ট্রান্সপারেন্ট বিউটি অফ নিউবর্ন লিভস, অর্থাৎ সদ্য জন্মানো যে সবুজ পাতার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে তিনি তুলনা টানছেন এখানেতে। তাহলে এইভাবে আমরা দেখলাম যে এই যে ছখানা লাইনের মাধ্যম দিয়ে কবি এখানে কী করলেন, কবি এখানে অবিবাহিত নারীদের মনের যে আবেগের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি এখানে বেশ কিছু রঙের, চুড়ির রঙের তিনি এখানে তুলনা টানলেন। এবার আসছে আমরা থার্ড স্ট্যাঞ্জায়। থার্ড স্ট্যাঞ্জায় দেখবো আমরা যে কবি এখানে একজন ইয়ং ব্রাইডের যে মনের আবেগের কথা মাথায় রেখে তিনি এখানে বেশ কিছু কালারের ইউজ করেছেন। যেমন দেখো বলছে যে সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। কবি বলছেন যে যেমন শস্যে ভরা কোনো মাঠেতে যখন সূর্যের আলো পড়লে যেমন কালারের সৃষ্টি করে, ঠিক তেমন ধরনের বেশ কিছু চুড়ি রয়েছে যেগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কাদের জন্য না সেই ব্রাইডের জন্য, অর্থাৎ বিবাহ হতে যাওয়া সেই নারীর জন্য, যারা কিনা সেই তাদের বিবাহের দিনের সকালেতে তারা সেই রকম চুড়িগুলি পরে। Some like the flame of her marriage fire, or rich with the hue of her heart's desire, tinkling, luminous, tender and clear, like the bridal laughter and bridal tear. কবি বলছেন যে আরও বেশ কিছু চুড়ি রয়েছে যাদের কালার কেমন না ঠিক ম্যারেজের ফায়ারের মতো, অর্থাৎ কি যখন বিয়ে হতে যায়, যখন বিবাহ হতে যায় সেই সময় জানি কি আমরা যে হিন্দু ম্যারেজ অনুযায়ী যে আগুনকে সাক্ষী রেখে বা অগ্নিকে সাক্ষী রেখে যখন বিবাহ হয় সেই অগ্নির যেমন কালার, সেই আগুনের শিখার যেমন কালার, অর্থাৎ বলতে পারি আমরা যে রেড বা ইয়েলো কালার, ঠিক সেই ধরনের কালারের যে চুড়ি পাওয়া যায়, যে চুড়িগুলো কিন্তু কী করে না এই ব্রাইডরা তাদের সেই বিবাহের দিনে পরে। তাই তিনি বলছেন যে সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার অর রিচ উইথ দ্য হু অফ আর হার্টস ডিজায়ার। কবি এখানে আরেকটি রং, আরেকটি কালার ইমেজারি এখানে নিয়ে এসছেন, কার মাধ্যম দিয়ে না হার্টস ডিজায়ারের মাধ্যম দিয়ে। এখানে হার্টস ডিজায়ারকে বলা হয় রেড কালার দিয়ে এখানে সিম্বলাইজ করা হয়। তো সেক্ষেত্রে এখানে কী বলছেন যে বেশ কিছু চুড়ি আছে যার রং কেমন, এখানে হু মানে হচ্ছে কালার, যার রং হচ্ছে হার্টস ডিজায়ারের কালারের। এবার হার্টের যে ডিজায়ার মানে মনের যে ইচ্ছার কোনো কালার থাকে নাকি, কিন্তু এটা কল্পনা করা কি যে লাল রঙের, অর্থাৎ কী রং এখানে সিম্বলাইজ করা হচ্ছে না তার রং হচ্ছে রেড কালারের। তাই তিনি বলছেন যে রেড কালারের বেশ কিছু চুড়ি পাওয়া যায় যেগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এই সমস্ত ব্রাইডদের জন্য, যেগুলো টিঙ্কলিং অর্থাৎ দ্যাট হ্যাভ এ টিঙ্কলিং সাউন্ড, যেগুলো লুমিনাস অর্থাৎ অনেক বেশি ব্রাইট, যেগুলো টেন্ডার সফট হয়, অ্যান্ড ক্লিয়ার মানে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হয়,
লাইক দ্য ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, অর্থাৎ যে চুড়িগুলোর রঙগুলো কেমন না ঠিক ব্রাইডাল লাফটারের মতো এবং ব্রাইডাল টিয়ারের মতো। তাহলে একই সঙ্গে এখানে ব্রাইডাল লাফটারও বলছেন তিনি, আবার ব্রাইডাল টিয়ারও বলছেন। অর্থাৎ যখন যেহেতু বিবাহ হচ্ছে, তো বিবাহ হওয়ার জন্য এখন স্বাভাবিকভাবেই এই সমস্ত নারীগুলো এখন বেশ খুশি রয়েছে, তাই তারা এখন হাসছে। এবং তারই সঙ্গে যেহেতু এই বিয়ের পরেই তারা তাদের প্যারেন্টাল হোম ছেড়ে তারা বেরিয়ে যাবে, সেক্ষেত্রে এখানে ব্রাইডাল টিয়ারের কথা তিনি উল্লেখ করছেন। এবার চলে আসছি আমাদের কবিতার যে লাস্ট স্ট্যাঞ্জা বা ফোর্থ স্ট্যাঞ্জাতে। এখানে কবি যে ধরনের চুড়ির কথা তিনি ব্যবহার করছেন তা হচ্ছে না পার্পেল কালারের চুড়ি, এবং যে চুড়ির উপরেতে গোল্ড ফ্লেক্ট অর্থাৎ গোল্ডেন কালারের স্পট রয়েছে। তো তিনি বলছেন যে এই সমস্ত চুড়ি কারা ব্যবহার করছেন, যারা মিডিল এজ ওম্যান, যারা এখন তাদের জীবনের মধ্যম পর্যায়ে চলে এসছেন। অর্থাৎ যে সমস্ত মহিলারা তাদের গার্লহুড, তাদের ব্রাইডহুড, তাদের মাদারহুডের যে পর্যায় বা স্টেজ তারা পেরিয়ে এসছেন, তিনি এখানে সেই সমস্ত মহিলাদের কথা তিনি তুলে ধরছেন এই কবিতার লাস্ট লাইনের মাধ্যম দিয়ে। দেখো কী বলছে, যে সাম আর পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে ফর হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে। তিনি বলছেন যে বেশ কিছু ব্যাঙ্গেলস এই ব্যাঙ্গেল সেলাররা বিক্রি করছেন, যাদের কালার কেমন না পার্পেল কালারের এবং যার উপরেতে গোল্ডেন কালারের স্পট রয়েছে। এবং এই যে চুড়িগুলো কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না যারা তাদের লাইফের মিডওয়েতে চলে এসছে, অর্থাৎ যারা তাদের লাইফের যে গার্লহুড, যে ব্রাইডহুড এবং মাদারহুড পেরিয়ে এসে তারা এখন বাড়ির কর্তৃরূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, হুজ লাভ হ্যাজ ব্লেসড অ্যান্ড ক্রেডেলস ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, যারা কিনা স্নেহ ভরে ভালোবাসা দিয়ে তাদের মাতৃদুগ্ধ পান করিয়ে তাদের সন্তানকে যারা লালন পালন করেছে। and serves her household in fruitful pride and worships the gods at her husband's side। কি বলছেন, যে যারা নিপুণভাবে তাদের সংসারের সব রকম, তাদের গৃহস্থালীর সব রকম দায়িত্ব সামলে নিয়েছেন এবং কি তারা এখন গর্ববোধ করছে, এবং যারা ওয়ার্শিপ করে, যারা এখন পুজো করে, যারা এখন পুজো অর্পণ করে কাদের উদ্দেশ্যে না ভগবানের উদ্দেশ্যে, তাদের স্বামীর পক্ষ নিয়ে, অর্থাৎ স্বামীর মঙ্গল কামনায় যারা এই মুহূর্তে কী করছে না তারা ভগবানকে তারা পুজো অর্পণ করছে। তাহলে এই লাস্ট স্ট্যাঞ্জায় আমরা দেখলাম যেখানে কবি কথা বলছেন সেই সমস্ত রমণীদের কথা, যারা কিনা তাদের সংসারের সব রকম দায়িত্ব তারা গ্রহণ করেছেন, তারা পালন করেছেন, এবং একই সঙ্গে তারা সন্তানদের স্নেহ ভরে মানুষ করেছেন, এবং তারা তাদের স্বামীর মঙ্গল কামনায় ভগবানের উদ্দেশ্যে তারা পূজা অর্চনা অর্পণ করছেন। তাহলে আমাদের কবিতা আজ আমি এখানে শেষ করলাম। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। একসঙ্গে বলে রাখি যে তোমরা যদি এই চ্যাপ্টার থেকে বা এই লেসন থেকে কোনোরূপ এমসিকিউজ, কোনো নোটস পেতে চাও, তোমরা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আমাদের যে অ্যাপ রয়েছে LRNR ডাউনলোড করে নিও এবং ব্যবহার করো। ধন্যবাদ।